নীলা ও ইভান মিটিং রুমে পৌঁছায়। নীলা অনির্বাণের পাশের এবং ইভান নীলার পাশের চেয়ারে বসে যায়। অনির্বাণ ফাইল পড়ছে। এক শেয়ার হোল্ডার নীলাকে চোখে চোখেই খেয়ে নিচ্ছে। এটা ছিল সুরেন্দ্র রাঠোর, আরোরা ইন্ডাস্ট্রির এক শেয়ার হোল্ডার। সুরেন্দ্র নামানের কাছে তো চুপচাপ থাকে, কিন্তু যবে থেকে নামান পলিটিক্সে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং অফিস অনির্বাণ, নীলা ও মেঘ সামলাতে লেগেছে, তবে থেকে সুরেন্দ্র নিজের মন মর্জি করে শুরু করে। যেহেতু সুরেন্দ্র নামানের সমবয়সী, তাই অনির্বাণ ওনাকে সম্মান করে, আর কিছু বলতেও পারে না। সুরেন্দ্র দেখা দেখি অন্য কিছু শেয়ার হোল্ডার্সও নিজেদের মনের মতো করতে লেগে গেছে। সুরেন্দ্র নীলাকে একদম পছন্দ করে না, কারণ নীলা সবসময় মুখে মুখে জবাব দিয়ে দেয়, যাকে ভালোবাসায় বলে স্পষ্টবাদী। ইভান সুরেন্দ্রর দিকে তাকায়। সুরেন্দ্র নীলার দিকে রেগে রেগে তাকিয়ে আছে। ইভান নীলার কানের কাছে গিয়ে বলে, উনিকে যে তোমার দিকে তাকিয়ে আছে? নীলা সুরেন্দ্রর দিকে তাকায়। সুরেন্দ্র রাঠোর। উনি তোমাকে এভাবে কেন দেখছেন? মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে নেবে। আমাদের সম্পর্কটাই ওই রকম, কি করব, হাত বাঁধা আছে আমাদের। যদি বাবা না থাকতো, এতদিন এদেরকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতাম। ইভান নীলার দিকে তাকায়। এই, তুমি এসব কাটাকাটি মারামারি এসব কেন বলে এবারে বলো তো? নীলা ইভানের দিকে ঝুঁকে যায় আর ওর চোখে চোখ রাখে। নীলা ফিসফিস করে বলে, আমার মানুষ মারতে খুব ভালো লাগে। আই লাভ টু কিল পিপল, ইটস মাই হবি। ইভান একটা দীর্ঘশ্বাস ফেলে দুদিকে মাথা নাড়ে। ইভান একটা ফাইল নীলার দিকে বাড়িয়ে দেয়। এটা আজকের মিটিং এর রিলেটেড কিছু জরুরি পয়েন্ট আছে, তোমাকে কাজে লাগবে। নীলা ফাইলটা আবার ইভানের দিকে করে দেয়। আবার দরকার নেই। ইভান নীলার দিকে তাকিয়ে মনে মনে বলে, তোমার ইচ্ছা, যদি নিজের পায়ে নিজে কুড়োল মারতে চাও তো এতে আমার কিছু করার নেই। নীলা ইভানের দিকে তাকিয়ে মনে মনে উত্তর দেয়, কুড়ুল তো চলবেই, তবে সেটা আমার পায়ে নয়, রাঠোরের স্বপ্নে। সেটা সময়ই বলবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ইভান নীলার দিকে অবাক হয়ে তাকায়। নীলা মুচকি হেসে সামনের দিকে তাকায়। অনির্বাণ ফাইল বন্ধ করে একদিকে রেখে সবার দিকে তাকিয়ে বলে, আই হোপ সকলে চলে এসেছে। ক্যান ইউ স্টার্ট দ্য মিটিং? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, যখন নীলা ম্যাডাম চলে এসেছেন তখন আর দেরি কিসের, শুরু করো মিটিং। বলে সুরেন্দ্র নীলার দিকে তাকায়। নীলা হেসে নিজের গাল ঘষে। অনির্বাণ একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, রাথোর বাবু, আপনার কথা শুনেই আমি প্রিভিয়াস মিটিং প্রিপন্ড করে দিয়েছিলাম, নইলে নীলা মিটিং অ্যাটেন্ড করতে আসছিল। অনিবার্য, তুমি থাকলেও আমি অনেকবার মিটিং রিশিডিউল করেছি, কিন্তু তুমি তো কোনোদিনও অ্যাবসেন্ট করো না, বা মেঘরাজও করেনি। হ্যাঁ, কিন্তু নীলা ম্যাডাম তো অ্যাবসেন্ট করার একটা বাহানা খুঁজে বেড়ায় শুধু। নীলা নিজের দুই হাত টেবিলে ঠেকিয়ে দেয়। রাঠোর বাবু, আপনাকে তো আমাকে আগে বলা উচিত ছিল যে আপনি মিটিংয়ে আমাকে এতটা মিস করেন। সত্যি বলছি, যদি জানতাম যেমন করেই হোক আমি মিটিং অ্যাটেন্ড করতামই। নীলার কথা শুনে সকলে মুখ চেপে হাসতে থাকে। সুরেন্দ্র বিরক্ত হয়ে বলে, ফালতু কথা বন্ধ করো। এমনিতেও তোমার আর মেঘরাজের জন্য কোম্পানির রেপুটেশন দিন দিন খারাপ হচ্ছে। তাই বলছি, চৌধুরীর নতুন র ম্যাটেরিয়ালের বিজনেসের সঙ্গে আমরা আমাদের বিজনেসকে মার্জ করে দিই, এতে প্রফিটও অনেক হবে। আমাদের কনস্ট্রাকশন বিজনেস আর ওর নতুন র ম্যাটেরিয়ালের বিজনেস, আর এমনিতে ওরা আমাদেরকে স্পেশাল ডিসকাউন্ট দিতেই রাজি আছে। এছাড়া নামান সাহেব আর চৌধুরী সাহেব একে অপরকে চেনেন। অনির্বাণ রাঠোরের দিকে তাকায়। আমি আপনার কথাটা বুঝতে পারছি রাথোর বাবু, কিন্তু যে কোম্পানির আমরা মেটেরিয়াল ইউজ করি সেই কোম্পানির মেটেরিয়াল আমাদের ইঞ্জিনিয়ার আর শ্রমিক বেস্ট মনে করে, আর ওদের অপিনিয়নে। রাঠোর বাবু অনির্বাণকে থামিয়ে বলে, আরে কোম্পানির মালিক ওরা নাকি তুমি? আর শ্রমিকদের কি? ওদের যাই দেওয়া হোক না কেন, ওরা ঠিক অ্যাডজাস্ট করে নেবে। আমাদের ফায়দা তো দেখতে হবে। র ম্যাটেরিয়াল আমরা ইউপি থেকে নিয়ে আসি, ট্রান্সপোর্ট কত খরচ হয় বলো তো? এই তো আগের বছরই হোটেলে তৈরি হতে কত টাইম লেগে গিয়েছিল, আর চৌধুরী কোম্পানি দিল্লিতে, তো ট্রান্সপোর্টের খরচও বাঁচবে আর সময়ও বাঁচবে। এই বলে সুরেন্দ্র নীলার দিকে তাকায়।
আর বাকি শেয়ার হোল্ডার্স হ্যাঁ হ্যাঁ করতে থাকে। সুরেন্দ্র অনির্বাণের দিকে তাকালে অনির্বাণ একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, রাঠোরবাবু, আমি আপনার সবকটা পয়েন্ট রিকনসিডার করব আর মামুর কাছে রাখব। তারপর মামু যে সিদ্ধান্তটা নেবে সেটাই ফাইনাল হবে। আরে সিদ্ধান্ত নিয়ে কি হবে? কোম্পানি তো কিছুটা হলেও আমাদের সকলের। এখানের ভোট নিয়ে নাও সকলের, তারপর ভোটের রেজাল্ট মতো সিদ্ধান্ত নেওয়া হবে। অনির্বাণ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সুরেন্দ্র বলে ওঠে, হ্যাঁ অনির্বাণদা, রাঠোরবাবু একদম ঠিকই কথা বলেছেন। আমরা সকলে এখানে আছি, যার সিদ্ধান্ত নেওয়ার এখনই নেওয়া হোক। এই কথাটা আর কতদিন এভাবে চলবে? ইভান নীলার দিকে তাকিয়ে মনে মনে বলে, তুমি কিছু জানো না? ফাইল তো তুমি একবারে পড়োনি, আর ওখানে রাডারের সঙ্গে পাঙ্গা নিতে এসেছো। নিজে তো মরবে, সঙ্গে আমাকেও নামান স্যারের কাছে ছোট করবে। সুরেন্দ্র ইভানের দিকে তাকিয়ে মনে মনে বলে, পাঙ্গা নেওয়া বিজনেসের প্রথম রুল, মিস্টার অক্সফোর্ড রিটন। এই বলে সুরেন্দ্র রাঠোরের দিকে তাকায়। রাঠোরবাবু, আপনার কথা একদম ঠিক, কিন্তু হয়তো একটা জিনিস আপনি ভুলে যাচ্ছেন। আমাদের কোম্পানির নামের নিচে একটা ট্যাগ লাইনও আছে, বেস্ট অন টেস্ট। আর এই ট্যাগ লাইনটা যে লোক দেখানোর জন্য দেওয়া হয়নি, এটা নিশ্চয়ই আপনি জানেন। মানে বলতে কি চাও তুমি? মানেটা তো একদমই স্পষ্ট রাঠোরবাবু। বিশ্বাস বলেও কোনো বস্তু আছে। যে কোম্পানির মেটেরিয়াল আমরা ইউজ করি এত বছর ধরে, সেই কোম্পানির মেটেরিয়ালস আরও অনেক কনস্ট্রাকশন কোম্পানি ইউজ করে। আমাদের ছাড়া ওদের অনেক কাস্টমারও আছে ওদের। আর রইল বাকি ট্রান্সপোর্ট। তো ট্রান্সপোর্ট খরচ তো আরও সিকিউরিটি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের থেকে হয়। আর ইঞ্জিনিয়ারের ওপিনিয়ন এই জন্যই দরকার, কারণ ওরা জানে যে কোন মেটেরিয়াল ইউজ করাটা ভালো। চৌধুরী কোম্পানির সঙ্গে তো লাস্ট ইয়ার দুটো কোম্পানি নিজেদের কন্ট্রাক্ট ভেঙে দিয়েছিল, জাস্ট বিকজ ওদের কোম্পানির তৈরি সিমেন্টের কোয়ালিটির মধ্যে 30% ঠিক পাওয়া গিয়েছিল, বাকি 70% পুরোটাই ঘাপলা। আর হ্যাঁ, লাস্ট ইয়ার আর এই ইয়ার মিলে 4টে বিল্ডিং যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল তখনই ভেঙে পড়েছিল। আর ওই সমস্ত বিল্ডিংয়ের মেটেরিয়ালস চৌধুরী কোম্পানি থেকেই গিয়েছিল। ইভান এইসব ফ্যাক্টস শুনে তাড়াতাড়ি ফাইল খুলে নেয়। ফাইলে কোথাও এইসব ফ্যাক্টসের ব্যাপারে উল্লেখ করা ছিল না। ইভান তাড়াতাড়ি ল্যাপটপ খুলে সার্চ করে দেখল নীলার বলা সবকটা ফ্যাক্টস সত্যি। ইভান অবাক হয়ে নীলার দিকে তাকায়। নীলা আবার বলে, আমাদের কোম্পানির কথা বললে, আমাদের কোম্পানি শেয়ার লিস্টে লাস্ট ইয়ার 60% উপরে ছিল। আর ওখানে চৌধুরী কোম্পানির শেয়ার টোটালি পার্সেন্ট থেকে ডিক্লোজ হয়ে গিয়েছিল। আর যে হোটেলের কথা একটু আগে আপনি বললেন, তো বলে দিই, আপনি ছিলেন যে বলেছিলেন লেবার কমাতে হবে আমাদেরকে। ইঞ্জিনিয়ার বলেছিল যে ওদের 1500 শ্রমিক দরকার, কিন্তু আপনি খরচ বাঁচানোর জন্য শুধু 1000 শ্রমিক হায়ার করেছিলেন। এই জন্যই হোটেল 10 দিন পর পাশ হয়েছিল। এখানেই কোম্পানির মেটেরিয়ালসের কোনো সম্পর্ক নেই। আর আমি আপনার ইনফরমেশনের জন্য বলে দিই যে আমাদের বানানো বিল্ডিং সেলিং রেট 70% চলছে, যেটা বাকি কোম্পানিদের থেকে অনেক গুণ বেশি। তাহলে আমরা নিজেদের কোম্পানিকে অন্য কোম্পানির সাথে মার্চ করব কেন? সুরেন্দ্র চেয়ারে পিঠ ঠেকিয়ে দিয়ে হাতে পেন ঘোরাতে লাগে। ইভান নীলার দিকে অবাক হয়ে দেখে। সুরেন্দ্র একবারও ফাইলটা দেখেনি, আর না গাড়িতে ওর কথা মন দিয়ে শুনেছিল। ইভানের রমেশের কথা মনে পড়ে যায়। নীলা মেয়ে বলে ওকে দুর্বল ভেবে নেওয়া ভুল করে বসো না। 3 ভাই বোনের মধ্যে সব থেকে খাতারনাক মাথা ওর আছে। ওকে হারানো এতটাই সহজ নয়। যদি আরও ফ্যামিলিকে শেষ করতে হয়, তো সব থেকে প্রথম নীলার বিশ্বাস অর্জন করতে হবে তোমাকে। অনির্বাণ নীলার কথা শুনে মুচকি হাসে। ও জানতো যে সুরেন্দ্র মিটিং সামলে নেবে, তাই ও শুধু নীলাকেই ডেকেছে। নীলা সুরেন্দ্রর দিকে তাকায়।
সুরেন্দ্রর কাছে বলার মতো আর কিছুই নেই। নীলা একটা দীর্ঘশ্বাস নিয়ে সকলের দিকে তাকায়। এখনো কি আপনারা কেউ চান যে চৌধুরী কোম্পানির সঙ্গে কোনো ডিল হোক? সুরেন্দ্রকে ছেড়ে বাকি সকলে নাতে মাথা নেড়ে দেয়। ভোটিংয়ের ডিল না হওয়াটা কনফার্ম করে দেওয়া হয়। মিটিং শেষ হলো আর সুরেন্দ্র নীলার দিকে রেগে রেগে তাকিয়ে মিটিং রুম থেকে বেরিয়ে যায়। নীলাও মিটিং রুম থেকে বেরিয়ে যায়। ইভানও ওর পিছন পিছন যায়। নীলা দাঁড়িয়ে ইভানের দিকে তাকায়। তুমি আমার পিছন পিছন কোথায় আসছো? যেখানে তুমি যাচ্ছ সেখানেই। আমি জিম যাচ্ছি, তুমি আসবে? ইভান অবাক হয়ে বলে, এই সময় জিম? কোথায় আছে তোমার জিম? নীলা উপর দিকে ইশারা করে। উপরে আরোরা সিকিউরিটি অফিস। হ্যাপি? এখন আমাকে ডিস্টার্ব না করে নিজের কাজ করো। নীলা আবার এগিয়ে যায়। ইভান নীলার পেছন পেছন আসে। আমার কাজই হলো তোমার পিছু করা। নীলা নিজের চোখ বন্ধ করে হাত দুটো মুঠো করে নেয়। ইয়ার, ইউ আর সো ইন্টারেস্টিং। তুমি তো বেতাল হয়ে আমার পিঠে চড়েই বসেছো। প্রবাদ মাথায় চেপে বসার আছে। কিন্তু বেতাল বিক্রমের পিঠে চড়ে বসতো। পিগি ব্যাগ রাইড। নীলা নিজের দাঁত দেখায়। ইভান ভ্রু কোচকায়। তোমাকে কিছু বোঝানোই বেকার। তো কে বলেছে তোমাকে যে আমাকে কিছু বোঝাও? ইভান কিছু বলবে তার আগেই ওখানে অনির্বাণ এসে নীলার কাঁধ চাপড়িয়ে বলে, সাব্বাস, এই না হলে আমার গন্ডি। আমি জানতাম ওই রাঠোরের মুখে শুধু তুই বন্ধ করতে পারবি। আমি বুঝতে পারি না তুমি ওর সামনে হ্যাঁ না করে কেন মাথা নাড়াতে থাকো। অনির্বাণ মুচকি হাসে। আচ্ছা ছাড় এসব। আর হ্যাঁ, সন্ধ্যায় কোথাও যাস না, একটা পার্টি আছে, যেতে হবে। নীলা কিছু বলতে যাচ্ছিল তখনই অনির্বাণ বলে, হ্যাঁ হ্যাঁ, আই নো ইউ হ্যাড পার্টিস, বাট ইটস ইম্পর্ট্যান্ট। মামু বারবার বলে দিয়েছে যেন আমি তোকে বলে দিই, আর বি শিওর যেন তুই যাস পার্টিতে। মেঘকেও বলে দেওয়া হয়েছে, ও সাইড থেকে ডাইরেক্ট চলে যাবে। সো তুইও যাচ্ছিস? ওকে, এখন আমি গেলাম, কাজ আছে। এই বলে অনির্বাণ যেতে লাগলো। নীলা বলে, মামুর অর্ডার এটা, অ্যান্ড হিয়ার আই ক্যান ডু এনিথিং। এই বলে অনির্বাণ একটা চোখ মারে আর চলে যায়। ইভান নীলার দিকে তাকায়। যাওয়া যাক বিক্রম দেবী। নীলা ইভানের দিকে তাকিয়ে জোর করে হেসে বলে, বললে একটা পিগি ব্যাগ রাইডও দিয়ে দিতে পারি বেতাল বাবু, দরকার আপনার। ইভান মুচকে হেসে নাতে মাথা নাড়ায়। নীলা রেগে আগে এগিয়ে যায়। ইভানও ওর পিছন পিছন যেতে লাগলো। আরোরা সিকিউরিটির অফিস আরোরা ইন্ডাস্ট্রির অফিস থেকে আরো বড় আর ব্যাপক ছিল। সব সিকিউরিটি গার্ড হোয়াইট শার্ট আর ব্ল্যাক স্যুট পরে ঘুরে বেড়াচ্ছে। ছেলেদের সঙ্গে সঙ্গে ওইখানে মেয়েরাও আছে। একটা রুমে নতুন সিকিউরিটি ব্যাচকে ট্রেন্ড করা হচ্ছে। নীলা জিমে পৌঁছে যায়। ওইখানে প্রচুর ছেলে মেয়ে এক্সারসাইজ করছিল। নীলা সবাইকে একটা হালকা স্যুট করে আর লকার থেকে নিজের ব্যাগ বের করে চেঞ্জিং রুমে চলে যায়। আর ইভান ওইখানেই দাঁড়িয়ে থাকে। তখনই একটা ট্রেনার ইভানের বাইসেন্স পিছন থেকে ধরে বলে, তুমি নতুন বেসে আসো তাই না? ইভান চোখকে পিছনে তাকায়। না, আমি নীলার সঙ্গে আছি, ওর অ্যাসিস্ট্যান্ট আমি। আচ্ছা, তাহলে তুমি আরোরা ইন্ডাস্ট্রিতে আসো, দ্যাটস কুল। কিন্তু তোমাকে অ্যাসিস্ট্যান্ট টাইপ লাগছে তো না? ইভান ট্রেনারকে দেখে। তো ট্রেনার ইভানের চারিদিকে ঘুরে ওকে দেখতে থাকে। ইউ হ্যাভ ভেরি রাফ বডি, যেমন কোনো মাফিয়া বা ক্রিমিনালের হয়। আর সব থেকে বড় কথা, তোমার এই মোটা ফেমের চশমার পিছনে থাকা ওই দুই চোখ, ওইখানে আগুন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, যেটা প্রয়োজনে পুরো পৃথিবীকে জ্বালানোর জন্য যথেষ্ট। ইভান চমকে ওঠে। না মানে, আমি তো আগে জিমে যেতাম তো তাই হতো। বলতে বলতে ইভান থেমে যায়। সামনে থেকে নীলা আসছে। নীলা ব্ল্যাক কালারের ট্রাকের সাথে ক্রপ ডিপ ব্লু কালারের টি শার্ট পরে আছে। নীলা নিজের টি শার্টের হাত নিজের কোণে পর্যন্ত তুলে রেখেছিল
আর ওর হাতে থাকা সাপের ট্যাটুটা স্পষ্ট দেখা যাচ্ছে। নীলা এনার্জি ড্রিঙ্ক পান করছে, এতে ওর অ্যাবস স্পষ্ট দেখা যাচ্ছে। ইভান অবাক হয়ে বলল, সি হ্যাভ অফ বাস। ট্রেনার নীলার দিকে তাকায়। হিয়া, শি লাভস অ্যাপস। তাই তো অ্যাপস আর সিক্স প্যাক্স বানিয়ে রেখেছে। শি ইজ এ ব্ল্যাক বেল্ট ইন মার্শাল আর্ট। তো ওর জন্য মেনটেন করাটাও ইজি হয় অনেক। নীলা বক্সিং গ্লাভস পরে আর অন্য ট্রেনারের সাথে প্র্যাকটিস করতে থাকে। ইভান নীলার দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে ইভান কিছু শুনতে পায়। ইভান চারিদিকে তাকায়, তারপর ওর নিজের বুকের দিকে তাকায়। ধূপ ধূপ করে আওয়াজটা ওর বুকের বাম দিক থেকেই আসছিল। ইভান একটা দীর্ঘশ্বাস নিয়ে সামনে নীলার দিকে তাকায়। আমার এমন কেন ফিল হচ্ছে যে শিকার করতে এসে নিজেই শিকার হয়ে যাবে? ইভান এক কাটকার সহিত নিজেকে বলে, নো নো ইভান নো, ওয়েক আপ। ওর নামান আরুইয়ার মেয়ে, তুই এখানে যেটা করতে এসেছিস সেটাই কর। এই বলে ইভান নিজের মাথা ঝাঁকিয়ে অন্যদিকে দেখতে থাকে। অগ্রিম আইজির কেবিনে নক করে। ভেতর থেকে পারমিশন পেয়ে অগ্রিম ভেতরে ঢুকে স্যালিউট করে। অগ্রিম, এনি আপডেট? কিছু বলেছে ওরা? নো স্যার, নিজের মালিকের নাম তো বলেনি, বাট আমার মনে হয় যে এরা নামান আরোরার লোক। দেখো অগ্রিম, এই মনে করার বেসিসে তো আমরা এদেরকে চার্জ করতে পারি না। আর 2 দিন পর সিরিজান্সকে কোর্টে নিয়ে যেতে হবে। সেখানে যদি ওরা স্বীকার করে যে ওরা নামান আরোর লোক বা ওরাই কাজ করে, তাহলে নামান আরোরা কেউ বাঁচতে পারবে না। কিন্তু একবার যদি ওই নামান আরোরা পলিটিক্যাল ওয়ার্ল্ডের নিজের নাম লিখিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা কোনোদিনও সফল হব না। ইয়েস স্যার। রাজবীর মাথা নেড়ে একটা ফাইল দেখতে থাকে। রকি, নিজের কাজ কত দূরে গিয়েছে? অগ্রিম চমকে ওঠে। এইভাবে চমকানোর কিছুই নেই, আমি সবটাই জানি। তাই রকিকে বলো যে কাজটা করেছে সেটা যেন তাড়াতাড়ি শেষ করে। ইয়েস স্যার। রাজবীর ওকে যেতে ইশারা করলে ও স্যালুট করে ওখান থেকে চলে যায়। অগ্রিমে চলে যাওয়ার পর রাজবীর একজনকে ফোন করে। ওই দিক থেকে ফোন রিসিভ হওয়ার পর রাজবীর বলে, হ্যালো মিস্টার চৌধুরী। রাজবীর একদিকে চলে যায়। অগ্রিম কেবিন থেকে বেরিয়ে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল। স্যার কিভাবে জানলেন রকি কি করছে? স্যার জেনে গেছেন মানে কিছু একটা ঘটবে, আমাকে রকিকে এটা জানাতেই হবে। অগ্রিম নিজের ফোন বের করে ফোন করতে যায় আর আগেই ওর ফোন বেজে ওঠে। ফোন স্ক্রিনের নামটা দেখে অগ্রিম হেসে ফোনটা রিসিভ করে। হ্যাঁ রিনি বলো, কি হয়েছে এই সময়ে ফোন? অগ্রিম, আমি একটু বাইরে এসেছি, তুমি যাওয়ার সময় আমাকে পিক করে নিও। সে ঠিক আছে, কিন্তু তুমি এই অবস্থায় কোথায় গেলে? আমি রাগিনী বৌদির কাছে এসেছি। আচ্ছা, আমি যাওয়ার সময় নিয়ে চলে যাব, আর হয়তো বিকালে রকিও আসবে ওইখানে, তো ওর সঙ্গেও দেখা হয়ে যাবে। রাখলাম, কাজ আছে। অগ্রিম ফোনটা রেখে দেয়। রকির সঙ্গে দেখা করেই ব্যাপারটা বলে দেব। সন্ধ্যায় ইভান ও নীলা পার্টিতে পৌঁছায়। অনির্বাণ নামানের সঙ্গেই ছিল। মেঘ ডাইরেক্ট কনস্ট্রাকশন সাইট থেকেই এখানে এসেছে। নীলা মেঘকে দেখতে পেয়ে ওর কাছে চলে যায়। নীলার পেছন পেছন ইভানও যায়। কি হয়েছে শেরনি? শুনলাম নাকি আজ মিটিংয়ে তুই ওই রাঠোরের হাওয়া বের করে দিয়েছিলিস। আই এম সো প্রাউড অফ ইউ। মেঘ ইভানের দিকে তাকায়। মনে হচ্ছে মিস্টার অক্সফোর্ড রিটার্নের হাওয়া লেগে গেছে তোর। এইটাই শোনা বাকি রয়ে গিয়েছিল আমার নাকি মিস্টার অক্সফোর্ড রিটার্নের হাওয়া লেগে গেছে। মেঘ নীলার কাঁধে হাত দিয়ে বলে, হয়েছেটা কি? এত খেপে আছিস কেন? নীলা চারিদিকে তাকায়। যে পরিবারের এই পার্টিটা, সেই পরিবারটাকে আমি সব থেকে বেশি ঘৃণা করি। ইভান নীলার দিকে তাকিয়ে বলে, কোন পরিবার এটা? তুমি এই পরিবারকে চেনো না, তুমি আচারিয়া ফ্যামিলিকে জানো না। ইভান নাতে মাথা নেড়ে দেয়। মেঘ ইভানের কাঁধে হাত দিয়ে বলে, গ্রহের প্রাণী তুমি বাঁচা ধন। নীলা হেসে ফেলল। মেঘ বলে, এটা আচারিয়া পরিবার। এই পরিবারের সকলে পুলিশে আছে বা ওই রিলেটিভ কোনো ডিফেন্ডে।
নীলা ইভানের দিকে তাকিয়ে বলে, আইজি রাজীব আচারিয়া, ওনার 3 ছেলে। প্রথম ছেলে ডিএসপি প্রাচীন আচারিয়া, দ্বিতীয় ছেলে অভয় আচারিয়া, ও শহরের খুব বিখ্যাত ক্রিমিনাল লয়ার হাইকোর্টের, আর তৃতীয় ছেলে রকি আচারিয়া, যে সব থেকে খতরনাক, জাস্ট বিকজ ওকে আজ পর্যন্ত কেউ দেখেনি। আন্ডারকভার অফিসারও। এই বাড়িতে কোনো মেয়ে নেই। আজ থেকে বহু বছর আগে আইজির ভাই, উনিও পুলিশ ছিলেন, ওনার উপরে হামলা হয়। তখন আইজি ভাইয়ের পরিবার আর আইজি স্ত্রী মারা যায়। এরা আমাদের সেকেন্ড বিজনেসে প্রচুর লস করিয়েছে। এই পরিবারের সকলে পুলিশ, আর এরা ক্রিমিনাল অ্যাগ্রেস্ট। কিন্তু এত থাকার সত্ত্বেও একটা খারাপ ইমেজ এদের আছে। এই পরিবারের প্রাচীন ও অভয় বিয়ে করলেও তা বেশি দিন টিকেনি। আমি কেন শুনিনি এদের নিয়ে? মেঘ নিজের কাঁধ উঠিয়ে দেয়। নীলা বলে, এই জন্যই বলা হয় সবসময় বইয়ের ভিতর মুখ না গুজে বাকি পৃথিবীটাকেও দেখতে হয়। নীলা বলছিল, তখনই পেছন থেকে একটা আওয়াজ এলো, নীলা। সকলে পেছন ঘুরে তাকায়। পিছনে পুরাব ছিল। পুরাবকে দেখে নীলার সর্বাঙ্গ জ্বলে উঠল। পুরাব হেসে সামনে আসে। নীলা, তো আমাদের আবারও দেখা হয়েই গেল বলো। আমার অনেক খারাপ লেগেছিল যখন তুমি সকালে কিছু না বলেই চলে গেলে। মেঘ নীলার দিকে তাকায় আর ইভান পুরাবের দিকে। নীলা নিজের হাতের ঘড়িটা খুলে বলে, পুরব, তুমি এখান থেকে নিজের থেকেই যাবে, নাকি তোমাকে আমার মুখ ফাটাতে হবে? ও ঘড়িটা নিজের প্যান্টের পকেটে রাখে। ইয়ার, তোমার প্রবলেম কি আমাকে নিয়ে? তোমার এই মুখটা আমার একদম পছন্দ নয়। আই হেট ইউ। ওরা কথা বলছিল, তখনই হঠাৎ করে ইভানের নজর যায় সামনের বিল্ডিং এর দিকে। ইভান চমকে ওঠে। ও তখনই নীলাকে ধরে নিজের 2 হাতের মধ্যে বন্দি করে 2 পা ঘুরে যায়। নীলা ইভানকে অবাক হয়ে দেখে। নীলা ইভানকে কিছু বলবে তার আগেই একটা জোরদার ধামকা হয়, আর ইভানের শরীর কেঁপে ওঠে। নীলার হাত ইভানের পিঠের উপর ছিল। ও নিজের হাতে গরম কিছু অনুভব করে। ও নিজের হাত সামনে নিয়ে আসে। ও দেখল ওর হাতে রক্ত লেগে আছে। ও চমকে ওঠে। ইভান নীলার দিকে তাকায়, আর নীলা ইভানের দিকে। ইভানের চোখ বন্ধ হয়ে আসে। ইভান নীলাকে নিয়েই নিচে পড়ে যায়। আরোরা ফ্যামিলির সকলে ওটির বাইরে দাঁড়িয়ে আছে। ইভানের গুলি লাগার সঙ্গে সঙ্গে ওকে হাসপাতালে নিয়ে আসা হয়। নামান একদিকে চেয়ারে বসে আছে। অনির্বাণ নামানের পাশে এসে বসে। নামান একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, রমেশের সঙ্গে কথা হলো? কি বললো ও? ইউ বললেন যে ওনার মেয়ে এখন গর্ভবতী, আর ওনার মেয়ের হাজবেন্ড এখন ফরেনে আছে, তাই উনি ওনার মেয়েকে ছেড়ে আসতে পারবেন না। আর বলল আমরা যেন ইভানের একটু দেখাশোনা করি। ওকে বলে দেবে ইভানের দেখাশোনায় যেন কোনো ত্রুটি না হয়। অনির্বাণ সামনে নীলার দিকে তাকায়। একটা কথা বলবো মামু, এই অ্যাটাকের আসল টার্গেট কিন্তু নীলা ছিল। নামান নীলার সামনে তাকায়। নীলা এক সাইডে দেওয়ালে ঠেক দিয়ে দাঁড়িয়ে আছে। ওর পুরো জামা ইভানের রক্তে রেঙে গেছে। হাত আর ঘাড়ের কাছে লেগে থাকা রক্ত এখন শুকিয়ে গেছে। নীলার মনে পড়ে ইভান কিভাবে ওকে নিজের 2 বাহুর মধ্যে আবদ্ধ করেছিল, আর ইভানের ওই চোখ যেটা বন্ধ হওয়ার আগে যেন অনেক কিছুই বলছিল। নীলা একটা দীর্ঘশ্বাস নেয়। মেঘ নীলার কাছে আসে। মেঘ ওটির দিকে তাকিয়ে বলে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না ইভানের এইভাবে গুলি লাগলো। নীলা ওটির দিকে তাকায়। যে গুলি করেছে তার আসল টার্গেট আমি ছিলাম। কিন্তু কেউ তোকে কেন মারতে চাইবে? আমাকে মারার জন্য নয়, আমাকে জাস্ট আঘাত করতে চেয়েছিল। মেঘ অবাক হয়ে নীলাকে দেখে। ইভানের কাঁধে গুলি লেগেছে। যেহেতু ইভান আমার থেকে লম্বা, তাহলে গুলিটা জাস্ট কাঁধ টাচ করে বেরিয়ে যেত। নীলা নিজের কাঁধের দিকে ইশারা করে বলে। মেঘ অবাক হয়ে যায়। তোকে কেন কেউ এভাবে আঘাত করতে চাইবে? কি লাভ তার? নীলা দুদিকে মাথা নাড়ে।
তারপর নামানের দিকে এগিয়ে যায়। নীলা নামানের কাছে এসে বলে, বাবা খোঁজ লাগাতে গেছে কে শুট করছিল। নামান একবার নীলার দিকে তাকায়। না, পুলিশের মতে গুলিটা সামনের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থেকে করা হয়েছিল, আর বিল্ডিং একটু দূরেই ছিল। হয়তো যে শ্যুট করেছে সে শার্প শুটার, তবে আজই বলেছেন উনি ব্যাপারটা দেখছেন। মাহি মাথা নাড়ে। মামু, আমাদেরকে নিজেদের মতো করে দেখতে হবে এটা কে করেছে। কেউ কিছু বলবে তার আগেই ডক্টর বেরিয়ে আসে। নামান উঠে ডক্টরের কাছে যায়। ডক্টর, আমাদের ছেলে গুলি বের করে দেওয়া হয়েছে, কিন্তু আজকে রাতটা আমরা ওকে অবজারভেশনে রাখবো। আশা করি কাল দুপুরের মধ্যেই জ্ঞান ফিরে যাবে। আর জ্ঞান ফেরার পর ওর অবস্থা দেখে আমরা ওকে জেনারেল ওয়ার্ডে শিফট করে দেব। নামান মাথা নাড়লে ডক্টর চলে যায়। মামু, তোমরা বাড়ি যাও এখন, আমি এইখানে আছি। নীলা এগিয়ে এসে বলে, অনির্বাণদা, আমিও থাকি। না নীলা, নিজের অবস্থাটা দেখো একবার। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে, আমি আছি তো। দরকার পড়লে কাল সকালে আসিস। অনির্বাণ ঠিক কথা বলেছে নীলা, আমাদের যাওয়া উচিত। অনির্বাণ বাইরে সঞ্জয় সহ কিছু গার্ডস আছে, প্রয়োজন হলে ওদের এইখানে ডেকে নিস। অনির্বাণ মাথা নাড়ে। নামান, নীলা আর মেঘ বেরিয়ে যায়। পুরাব নিজের ঘরের লিভিং রুমে বসে আছে। ওর চোখের সামনে এখনো ওই সিনটা ঘুরে বেড়াচ্ছে। যখন ইভান নীলাকে নিজের দু হাতের মধ্যে বন্দি করেছিল, তখন পুরাব ওই দিকেই তাকিয়েছিল যেদিক থেকে গুলি চলছিল। পুরাব সামনে মেঝের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার বারবার এমন কেন লাগছে যে ওই ইভানিকে আমি কোথাও যেন একটা দেখেছি, কিন্তু কোথায় কোথায় দেখেছি আমি ওকে মনে পড়ছে না কেন আমার। ওকে দেখেই আমার নেভিগেট কেন ফিল হচ্ছে। পুরব এই সবই ভাবছিল, তখন দরজায় লক খোলার আওয়াজ আসে। পুরব দরজার দিকে তাকায়। বিষ্ণু বাইরে থেকে ভেতরে আসে। পুরবকে এইভাবে বসে থাকতে দেখে বিষ্ণু বলে, আরে পুরব, তুই এখনো ঘুমাসনি? পুরব উঠে বিষ্ণুর কাছে আসে। না, বাবা কেন খবর পেল আবারও? ফাইনালি ওই ছেলেটার কি খবর? বিষ্ণু ছোট ছোট চোখ করে বলে, তোর কেন এত চিন্তা হচ্ছে ওই ফ্যামিলির জন্য? পুরব বিষ্ণুর দিকে তাকালে বিষ্ণু একটা দীর্ঘশ্বাস ফেলে। ওরা ঠিক আছে। যে ছেলেটা গুলি নিজের উপরে নিয়েছিল সেও এখন ঠিক আছে। বাবা, আমি জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে আমি যেন ওই ছেলেটাকে আগেও কোথাও দেখেছি, কিন্তু মনে পড়ছে না কোথায়। তোমরাও ওই রকমই কিছু মনে হচ্ছে? না, আমি ওই ছেলেকে চিনি না। শুনেছি রমেশ আজুজা, মানে যে ওই আরোরা ফিন্যান্স দেখে, তার ভাগ্নেও বিদেশে পড়াশুনো করেছে। হয়তো ওইখানে কোথাও দেখেছিস তুই। মেবি। ওকে, আমি ঘুমাতে গেলাম। গুড নাইট বলে পুরব নিজের রুমের দিকে চলে যায়। পুরবের চলে যাওয়ার পরেই বিষ্ণু নিজের ফোন বের করে আর একটা নাম্বারে ফোন করে। ওই দিক থেকে ফোন পিক হওয়ার সঙ্গে সঙ্গে বিষ্ণু বলে, পুরাণ বলছে যে ওই ছেলেকে আগে কোথাও দেখেছে। এর আগে পুরব ইভানের ব্যাপারে কিছু মনে পড়ে? ইভানকে বলো সবকিছু তাড়াতাড়ি শেষ করতে। সামনে থেকে কিছু বললে বিষ্ণু ঠিক আছে বলে ফোন কেটে দেয়। নীলা স্নান করে বাইরে এসে বিছানায় শুয়ে পড়ে। নীলা নিজের চোখ বন্ধ করে। ওর চোখের সামনে ইভানের চোখ ভেসে ওঠে। ওই দুই চোখ ওকেই দেখছিল যখন ওর গুলি লেগেছিল। নীলা এক ঝটকায় নিজের চোখ খুলে দেয়। না না নীলা, ওকে তোর কি ভাবছিস তুই? ঘুমিয়ে পড় চুপচাপ। ইউ নিড সাম রেস্ট। এই বলে নীলা বালিশটা ঠিক করে শুয়ে পড়ে। পরের দিন সকালে নীলা তাড়াতাড়ি হসপিটালে চলে যায়। নীলা সোজা ইভানের কেবিনে আসে। নীলাকে দেখে অনির্বাণ উঠে দাঁড়িয়ে নিজের শরীর ভেঙে বলে, ভালো হয়েছে তুই চলে এসেছিস। অফিস থেকে ফোন এসেছিল, কিছু প্রবলেম হয়েছে। তুই ইভানের কাছেই থাক, বাইরে সঞ্চয় কাকা আছে আর গার্ডসও আছে, প্রয়োজনে ডেকে নিস। নীলা মাথা নেড়ে দেয়। অনির্বাণ ওইখান থেকে চলে যায়।
নীলা ইভানের বেডের পাশে থাকা স্টুলটা নিতে বসে। ও ইভানকে একভাবে দেখতে থাকে। ও চুপচাপ শুয়ে আছে। ইভানকে একদম বাচ্চার মতো লাগছে। ওর চোখে চশমা নেই। নীলা ইভানের মুখটা ভালো করে দেখল। নামান কেশবকে নিয়ে বীরু ভাইয়ের বাড়ি পৌঁছায়। বীরেন্দ্র কালকের ঘটনা পুরোটাই জেনেছে। নামানকে দেখে বীরেন্দ্র ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসে। নামান, মাই ঠিক আছে তো? হ্যাঁ ভাই। বীরেন্দ্র নামানকে বসতে ইশারা করে নিজে বসে বলে, আর ওই ছেলেটা? ইভান ভালো আছে, ও রমেশের ভাগ্নে হয়। বীরেন্দ্র নিজের মাথা নাড়ে। কিছুক্ষণ পর ও বলে, নামান ব্যবসায় অনেক লোকসান হচ্ছে। আমি শুনলাম পরশুদিন আমাদের আরো কিছু লোক ধরা পড়েছে। নামান, কিছু একটা করো। এইভাবে চলতে থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ব্যবসায় তালাচাবি ঝুলে যাবে। তুমি চিন্তা করো না ভাও, আমি দেখছি কি করা যায়। 1 সপ্তাহ পর মেডিকেল কলেজের ওপেনিং আছে। আমি ওর পর ভালো করে এসব দিকটা নজর দেব। নামান, আমি যেটা বলছি সেটাই এখন একমাত্র অপশন। নামান বীরেন্দ্রের দিকে অবাক হয়ে তাকায়। রাজুর যা কাজ, তাতে ওর থেকে বেশি মুনাফা আমার তোমাকে ইলেকশনে দাঁড় করালে হবে। তাই বলছি, আর এই পলিটিক্স জগতে একবার কেউ চলে এলে শুধু মুনাফাই আর মুনাফা। বীরেন্দ্র নামান কথা বলছে। একদিকে একটু দূরে কেশব দাঁড়িয়ে আছে। হঠাৎ করে কেশব কিছু একটা দেখল। কেশব তাড়াতাড়ি দরজার কাছে আসে। একটা লোক বেরিয়ে যায়। লোকটাকে দেখে কেশব চমকে ওঠে। এখানে কি করছে? হঠাৎ করে কাঁধে কারো স্পর্শ পেয়ে কেশব চমকে যায়। নামান অবাক হয়ে বলে, কেশব হয়েছে কি, তুই এখানে কেন? কেশব একদিকে তাকায়। তারপর নিজের ভয়ের উপর নিয়ন্ত্রণ এনে বলে, না কিছু না, কথা হয়েছে গেছে তোমাদের। নামান মাথা নাড়ে। তারপর কেশব ও নামান ওইখান থেকে বেরিয়ে যায়। একটা লাল আলোয় জ্বলতে থাকা রুম। রুমের মধ্যে আছে একটা লকার। একটা লোক রাত্রের অন্ধকারে লকার খুলে কিছু একটা বের করছে। একটা গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে এক ভদ্রলোক। লোকটি বারবার পেছনের দিকে তাকাচ্ছে। পেছনে 2 মহিলার সঙ্গে একটা বাচ্চা বসে আছে। বাচ্চাটা সামনের লোকটার গলা জড়িয়ে কিছু বলছে। লোকটা হেসে পেছন দিকে মুখ করে বাচ্চাটার গালে একটা চুমু খায়। কিছুক্ষণের মধ্যেই দৃশ্য পাল্টে যায়। গাড়ি উল্টে পড়ে আছে। রাস্তায় রক্ত ছড়িয়ে পড়ছে। আশপাশ থেকে লোক জড়ো হয়েছে। গুলির আওয়াজ। নীলা ইভানের পাশেই বসেছিল। হঠাৎ করে নীলা লক্ষ্য করে ইভান নিজের মুখটা এই দিক ওই দিক করছে। ইভানের মুখ এক মুহূর্তেই ঘেমে যায়। ইভান নিজের এক হাত দিয়ে বেডশিটটা শক্ত করে টেনে ধরে আছে। নীলা ইভানের দিকে এগিয়ে আসে। ও ইভানের দিকে তাকিয়ে বলে, ইভান ইভান। ইভান জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ভয়ে ওর মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন কোনো খারাপ স্বপ্ন দেখছে ও। না, ইভানের বুকে হাত রাখে আর বলে, ইভান। ইভান তৎক্ষণাৎ নীলার হাত শক্ত করে ধরে নেয় আর এক ঝটকায় নিজের চোখ খুলে দেয়। নীলা ইভানের চোখের দিকে তাকায়। ইভানের বুকের ওঠানামা নীলা স্পষ্ট বুঝতে পারছে। নীলা অনুভব করতে পারছে ইভানের সুগঠিত বুক। নীলা অবাক হয়ে ইভানের বুকের দিকে তাকায়। ইভান নিজের সামনে নীলাকে দেখে। সামান্য হাঁপাতে হাঁপাতে বলে, নীলা, তুমি? বলে ইভান ওঠার চেষ্টা করলে নীলা ওকে উঠে বসতে সাহায্য করে। নীলা ইভানের পেছনে বালিশ দিয়ে একটু সরে দাঁড়িয়ে যায়। ইভান নীলার দিকে তাকিয়ে বলে, কি হয়েছিল আমার? তুমি আমার নামের গুলি নিজের উপর নিয়ে নিয়েছো। তখন থেকেই তুমি অজ্ঞান হয়ে আছো। আমি যখন এখানে এসেছিলাম তখন মামা বলেছিল যে এই পরিবারের জন্য যদি আমাকে নিজের জীবনও দিতে হয় তাও যেন আমি পিছু পা না হই। নীলা ইভানের দিকে অবাক হয়ে তাকায়। চুলের নিচে পুরোটা কি খালি আছে নাকি তোমার? রমেশ কাকা তোমাকে লয়াল থাকতে বলেছিল, সত্যি নিজের জীবন দিয়ে দিতে বলেনি।
You scared me, idiot. দ্যাট মিন্স আই এম বিকম ইয়োর ফিয়ার। আমাকে নিয়ে তুমি চিন্তা করো না। ইভানের ঠোঁটে একটা হাসি চলে আসে। নীলা ইভানের দিকে তাকায়, তারপর নিজের হাতের দিকে, যেটা ইভান এখনো ধরে রেখেছে। নীলার দেখা দেখি ইভানও নিজের হাতের দিকে তাকায়, তারপর এক ঝটকায় নীলার হাত ছেড়ে দেয়। গুলি কে চালিয়েছিল কিছু জানতে পেরেছো? না, সকালে ওকে খুঁজেছে আমরা আর পুলিশরাও। যদি তুমি ওকে খুঁজে পেয়ে যাও তো কি করবে ওর সঙ্গে? নীলা ইভানের চোখে চোখ রাখে। I will kill him. ইভান নিজের মাথা নাড়িয়ে দেয়। জানতাম আমি যে তুমি এটাই বলবে। আমি আগেই বলেছিলাম তোমাকে যে আমার অন্যকে মারতে খুব ভালো লাগে। I love to kill people. ইভান একটু জোর গলায় বলে, বাট ইটস ইলিগাল। নীলা ইভানের মাথায় হাত বুলিয়ে বলে, তুমি এখনো বাচ্চা আছো, তুমি বুঝবে না এসব। তখনই নীলার ফোন বেজে ওঠে। নীলা ফোনের স্ক্রিনের উপর নাম দেখে। মেঘের ফোন ছিল। আমি আসছি একটু। ইভান হ্যাঁতে মাথা নেড়ে দিলে নীলা বাইরে চলে যায়। ইভান নীলার যাওয়ার সঙ্গে সঙ্গে পাশে রাখা টেবিল থেকে নিজের ফোনটা নেয়, তারপর একটা নম্বর ডায়াল করে। ফোন পিক হতেই ইভান বলে, এই হার্ট করার আইডিয়াটা কার ছিল? সামনে থেকে কিছু বললে ইভান বিরক্ত হয়ে বলে, আমি একদম ঠিক আছি। আমি শুধু এটাই জানতে চাই যে গুলি কে চালালো আর কার পারমিশন নিয়ে গুলি চালালো। সামনে থেকে আবার কিছু বললে ইভান বলে, এটা যদি তুমি করনি তো খোঁজ লাগাও কে করেছে। খোঁজ লাগাও যে কে আমার শিকার হাত ধোয়ার চেষ্টা করেছে, যত তাড়াতাড়ি সম্ভব। এই বলে ইভান ফোন ডিসকানেক্ট করে দেয়। তারপর ফোনটা পাশের টেবিলে রেখে মাথায় হাত দিয়ে দেয়। তখনই নীলা ভেতরে আসে। ইভানকে মাথায় হাত দিয়ে থাকতে দেখে নীলা বলে, ইভান, ডু ইউ হ্যাভ হেডেক? ইভান নীলার দিকে তাকায়, তারপর মুচকি হেসে নাতে মাথা নেড়ে দেয়। ডক্টর আসছেন, উনি বলছিলেন যে তুমি যদি লাকি হও তাহলে কালকেই তোমাকে ডিসচার্জ করে যাবে। ইভান মুচকি হাসে। নীলা ইভানের চোখের দিকে তাকায়। তোমার চোখগুলো এমনিতেই খুব সুন্দর, কিন্তু চশমাটা পরলে একটু বেশি বাজে লাগে। ইভান মুচকি হাসে ও নীলার দিকে তাকায়। নীলা বুঝতে পারলো ও কি বলে ফেলেছে। নীলা এই দিক ওই দিক তাকিয়ে বলে, না মানে আমাকে অনির্বাণদাকে ফোন করতে হবে। বাই। বলে নীলা চলে যায়। ইভান নীলার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। চারিদিকে নীল ও লাল মৃদু আলোর মধ্যে থাকা এক যুবক পাশে টেবিলের কাছে থাকা ফ্লাওয়ার ভাসটা সামনের দিকে ছুঁড়ে ফেলে দেয়। সামনের দিক থেকে একজন আসছিল। ভাসটা ওর পায়ের কাছে গিয়ে পড়ে। লোকটি দুপা পিছিয়ে যায়, তারপর সামনে যুবকটির দিকে তাকায়। ওকে দেখেই বোঝা যাচ্ছিল যে ও খুব রেগে আছে। বাবু। যুবকটি লোকটার দিকে ঘুরে তাকায়। কি হয়েছে বলে উনি ওর কাঁধে হাত দেয়। যুবকটি নিজের কাঁধ থেকে ওই লোকটির হাত এক ঝটকায় ছড়িয়ে নেয়। বাবা প্লিজ, আমার ভালো লাগছে না, যাও এখন এইখান থেকে। বলে ও ঘুরে দাঁড়ায়। রাগে ওর নিঃশ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেছে। লোকটি ওকে নিজের দিকে ঘুরিয়ে বলে, বাবু, এটা রাগ করার সময় নয়, এখন মাথা ঠান্ডা করার সময়। কি মাথা ঠান্ডা করব বাবা? আমার এতদিনের পরিকল্পনা সব এক নিমিষেই শেষ হয়ে গেল। ওই নামান আবরারকে ভেঙে দিতাম, এতে নামান পলিটিক্সের দিকে নজর দিত না, আর আমরা আমাদের কাজ করার জন্য আরও সময় পেয়ে যেতাম। কিন্তু না, ওই ছেলেটা এসে সব ভেস্তে দেয়। বলে ও পাশে রাখা জিনিসগুলো ছুঁড়ে ফেলে দেয়। লোকটি ওর হাতটা ধরে বলে, কি করছিস এইসব? পাগল হয়ে গেছিস নাকি? আর হ্যাঁ, ওই ছেলেটা আমাদের লোক, আমাদেরই লোক। ওর ওইখানে যাওয়ার প্রধান উদ্দেশ্য হলো নামান আরোরাকে ধ্বংস করা, কিন্তু ও নিজের জন্য গেছে। আর ওর কাজটা কমপ্লিট হওয়ার পর যখন ওর পরিচয় সকলের সামনে আসবে, তখনই আমরা নিজেদের নেক্সট
স্টেপ নেব, তুই চিন্তা করিস না। ওই নামান আর ওর এমন অবস্থা করব যে ওর আত্মাও কেঁপে উঠবে ওর অবস্থা দেখে। যুবকটি লোকটির দিকে তাকালে লোকটি মুচকি হাসে। ইভান 3 দিন পর হসপিটাল থেকে ডিসচার্জ পায়। এই 3 দিনে বেশিরভাগ সময় নীলা হসপিটালেই থেকেছে। নীলা ইভানের বডি নিয়ে কথা বললে ইভান বলেছে যে ওদের ক্যাম্পাসে জিম ছিল, তাই ওখানেই এইসব করেছে। আর ওর চোখে সামান্য ইফেক্ট আছে, তাই ও ওই রকম চশমা পরে। 3 দিন পর ইভানকে আবার আরোরা ম্যানশনে আনা হয়। ইভানের পুরো দায়িত্ব নীলা নেয়। মেঘ ও নীলা ইভানের ক্লোজ হতে থাকে। ঘন্টার পর ঘন্টা 3 জনে গল্প করতে থাকে। নীলা ইভানকে একটা সরু ফ্রেমের চশমা কিনে দেয়, এতে ইভানকে খুব স্মার্ট দেখতে লাগে। নীলা ইভানের ততদিন সেবা করে গেছে যতদিন না ক্ষত পুরোপুরি ঠিক হয়েছে। এখন নীলা এবং ইভান একসঙ্গে জগিং যায়। জগিং এর সময় দুজনে জঙ্গলের একদিকে থাকা এক দিঘির পাড়ে বসে খুব গল্প করে। আর এর মধ্যেই নামানের মেডিকেল কলেজ খুলে যায়। নামান ইলেকশনের জন্য নিজের নাম ভরে দেয়। প্রায় 1 মাস পেরিয়ে গেছে, সবকিছু আবার আগের মতো হয়ে গেছে। সকলে ডাইনিং এ বসে আছে। মামু, রাজশাহীতে যে কোম্পানির সঙ্গে আমরা এতদিন ডিল করতে চাইছি, ওরা রেসপন্স করেছে। নামান সহ সকলে অনির্বাণের দিকে তাকায়। আমি জানতাম তুই ঠিক একটা কিছু করবি। আই এম প্রাউড অফ ইউ। অনির্বাণ মুচকি হেসে মাথাটা নিচু করে দেয়। মেঘ অনির্বাণের দিকে তাকিয়ে বলে, তাহলে আজ পার্টি হোক। খুব শখ না? কিছুই হবে না, চুপচাপ অফিসে যাবি। মামু, আরও একটা কথা, ওরা বলছে 10 দিনের জন্য ওদের ওইখানে গিয়েই আমাকে পুরোটা দেখতে হবে। অনির্বাণ নামানের দিকে তাকিয়ে বলে। নামান খেতে খেতে থেমে যায়। তারপর অনির্বাণের দিকে তাকিয়ে বলে, কবে যেতে বলেছে ওরা? অনির্বাণ সকলের দিকে তাকায়। কাল। কিন্তু অনির্বাণ দার 3 দিন পর তো মায়ের মৃত্যুবার্ষিকী। আমি জানি নীলা, আমি ওই দিন চলে আসব। সকলে মাথা নাড়ে। ইভান অনির্বাণের দিকে তাকায় আর অনির্বাণ ইভানের দিকে। পরের দিন অনির্বাণ পুনের জন্য বেরিয়ে যায়। আজ মেডিকেল ক্যাম্পাসের প্রথম ক্লাস শুরু হচ্ছে, তাই সকলে মিলে মেডিকেল হাউস যাওয়ার প্ল্যান করেছে। নীলা, মেঘ ও ইভান বাইরে আসে। ইভান, তুমি নীলার সঙ্গে যাও, আমরা একটু পরে যাব, বাবার এক জায়গায় যাওয়ার আছে। ইভান মাথা নাড়ে। নীলা নিজের বাইকের দিকে এগিয়ে যায়। ইভান অবাক হয়ে বলে, ওইদিকে কেন? তোমার তো বাইক ব্যান্ড হয়ে গিয়েছিল। নীলা বাইক থেকে কভারটা সরিয়ে বলে, বাইক 1 মাসের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, আর 1 মাস পেরিয়ে গেছে। নাও, বসে পড়ো। বলে নীলা হেলমেট ইভানের দিকে বাড়িয়ে বাইকে বসে পড়ে। ইভান নীলার দিকে তাকায়। তখনই নামান, কেশব এবং সঞ্জয় বেরিয়ে আসে। ইভানকে নীলার বাইকের কাছে দেখে নামান ইভানের কাঁধে হাত দেয়। নামান ইভানের কাঁধ চাপড়িয়ে চলে যায়। নামানের পেছন পেছন কেশব ও সঞ্জয়ও ইভানের কাঁধ চাপড়িয়ে চলে যায়। ইভান সবাইকে অবাক হয়ে দেখে। মেঘ ইভানের কাছে এসে ইভানকে জড়িয়ে ধরে বলে, অল দ্য বেস্ট। ইভান অবাক হয়ে সকলকে দেখতে থাকে। ইভান অবাক হয়ে নীলার দিকে তাকালে নীলা দুদিকে মাথা নেড়ে বলে, ও কিছুই না, তুমি এসে বসো, লেট হচ্ছে আমাদের। ইভান মাথা নেড়ে নীলার বাইকের পিছনে চেপে যায়। কিছুক্ষণ পর বাইক হাওয়ার সঙ্গে কথা বলতে থাকে। নীলা নিজের জ্যাকেটের দিকে তাকায়। ইভান শক্ত করে নীলার কোমরের কাছে জ্যাকেটটা ধরে আছে। নীলা মিরারে দেখে ইভান নিজের চোখ শক্ত করে বন্ধ করে রেখেছে। নীলা মুচকি এসে সামনের দিকে এগিয়ে যায়। 1 ঘন্টার মধ্যেই বাইকটা এসে থামে আরজা মেডিকেল হাউসের সামনে। নীলা ইভানের দিকে তাকায়। ও এখনো নিজের চোখ শক্ত করে বন্ধ করে রেখেছে। নীলা ইভানের কাঁধে হাত দিয়ে বলে, ইভান, স্বর্গে চলে এসেছি আমরা। নীলা ইভানের অবস্থা দেখে হাসি পায়। ইভান চারিদিকে তাকায়, তারপর বাইক থেকে নেমে দাঁড়ায়। ও নিজের হেলমেট খুলতে লাগে, কিন্তু খুলল না। নীলা ইভানের হেলমেট খুলে দেয়। ইভানের চুলগুলো কপাল ছড়িয়ে ছিটিয়ে আছে, এতে ইভানকে খুবই কিউট লাগছে। নীলা সামান্য হেসে ইভানের চুলগুলো সেট করে দেয়।
ইভান হক চকিয়ে যায় ও লজ্জা পেয়ে নিজের মাথা নিচু করে নেয়। নীলা নিজের চোখ সরিয়ে নেয়। ইভান চারিদিকে তাকায়। নীলা বাইক থেকে নামে। আরজা মেডিকেল হাউস আমার মায়ের নামের একটা মেডিকেল হাউস। এই মেডিকেল হাউসের ওষুধ ফ্যাক্টরিও আছে। ইভেন রিসেন্টলি একটা মেডিকেল কলেজও খুলেছে। আর 3 বছর আগে একটা মেডিকেল হসপিটাল। চলো যাওয়া যাক। বলে নীলা সামনের দিকে এগিয়ে যায়। ইভান সামনের দিকে তাকায়। তারপর নিজের ফোন বের করে নীলার কাছে গিয়ে ওকে ঘুরিয়ে নিজের কাছে টেনে বলে, নীলা সেলফি। নীলা ইভানের এই রকম টানাই চমকে ওঠে। নীলা ইভানের দিকে তাকায়। ও নিজেকে ইভানের থেকে দূর করে বলে, আই হেট সেলফিস। নীলা এগিয়ে যায়। ইভান নিজের মাথা ঝাঁকায়। তারপর নিজেই সেলফি তুলতে থাকে। মাঝে বেরিয়ে গেছে আরও একটা দিন। আজ নীলা ও মেঘের মায়ের মৃত্যুবার্ষিকী, সঙ্গে অনির্বাণের মা বাবার। নীলা আজ অন্যরকম ড্রেস আপে আছে। আজ নীলা সাদা রঙের একটা চুড়িদার পরেছে। নীলাকে এই রকম দেখে ইভান সকাল থেকে 7 বার হোঁচট খেয়েছে। এখন তো ওর পায়ে ব্যথাও করতে শুরু করেছে। নীলা সমস্ত জিনিস গাড়িতে তুলছে। অনির্বাণ না কোনোদিনও আজকের দিনটা দূরে থাকেনি, আমার ভালো লাগছে না। ডোন্ট ওয়ারি মেক, অনির্বাণ তো চলে আসবে। নীলা মেঘের কাঁধ চাপড়ায়। নীলা সামনের দিকে তাকায়। নামান, ইভান ও কেশবের সঙ্গে আসছে। হঠাৎ করে নামানের ফোন বেজে ওঠে। নামান ফোন রিসিভ করে। যা শুনল তাতেও চমকে ওঠে। নামান তাড়াতাড়ি ফোন কেটে মেঘ ও নীলার দিকে আসে। মেঘ, নীলা, তোরা মন্দিরে যা, আমি একটু পর আসছি। দুজনে অবাক হয়ে যায়। কোথায় যাচ্ছ বাবা? নামান মেঘের গালে হাত দিয়ে বলে, একটু কাজ আছে, তোরা মন্দিরে যা, আমি সময় ঠিক পৌঁছে যাব। ইভান, ওদের একটু সাবধানে পৌঁছে দিও। নামান পিছন ঘুরে ইভানের দিকে তাকায়। ইভান হ্যাঁতে মাথা নেড়ে সম্মতি জানায়। নামান কেশব ও সঞ্জয়ের দিকে তাকায়। তারপর ওরা 3 জনে বেরিয়ে যায়। পুরব একটা ক্যাফের দরজা ঠেলে ভেতরে ঢোকে। ভেতরে আগে থেকেই ওর বন্ধুরা উপস্থিত ছিল। পুরব ওইখানে গিয়ে বসে পড়ে। পুরব চুপচাপ নিজের কফির কাপটা ঘোরাতে থাকে। কি মিস, আরোরার কথা মনে পড়ছে নাকি? পুরব ওর দিকে তাকায়। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে। দেখা হয়নি বুঝি আজ? পুরব নাতে মাথা নাড়া দেয়। না, আজ ওর মায়ের মৃত্যুবার্ষিকী। কি জানি পুরা, তুই ওই মেয়ের মধ্যে কি দেখে নিয়েছিস যে এত পাগল ওর পিছনে? ভাবতেই অবাক লাগে যে ছেলের পিছনে দিল্লির সব মেয়েরা পাগল, সেখানে পুরা এমন এক মেয়ের জন্য পাগল যে ওকে পাত্তাই দেয় না। পুরব ওই ছেলের দিকে তাকায়। আমি পাগল নই, আমি জাস্ট ফ্রেন্ডশিপ করতে চাই ওর সঙ্গে। আরে সেবার 10 স্ট্যান্ডার্ডে যখন পুরাবের সঙ্গে আর্মি স্কুলের জিএসের ঝগড়া হয়েছিল, তখন তো আর্মি স্কুলের ছেলেদের থেকে নীলাই পুরাবকে বাঁচিয়েছিল। তবে থেকেই পুরাব নীলার ফ্যান। হঠাৎ করে পুরবের কিছু মনে পড়ে। পুরব খুব জোরে নিজের হাতটা টেবিলে মারে। সকলে চমকে পুরবের দিকে তাকায়। পুরব তাড়াতাড়ি নিজের ফোন বের করে বাইরের দিকে চলে যায়। সকলে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। অগ্রিম রাজবীরের সামনে দাঁড়িয়ে আছে। রাজবীর সামনে টিভির দিকে তাকিয়ে। টিভিতে নিউজ চলছে। গত মাসে 1 মেয়ের মৃতদেহ পাওয়ার পর গতকাল আবার পাওয়া গেল অন্য 1 মেয়ের মৃতদেহ। একই অবস্থায় কি করছে ঢাকা পুলিশ প্রশাসন? রাজবীর টিভিটা বন্ধ করে সামনে অগ্রিমের দিকে তাকায়। অগ্রিম মাথা নিচু করে রেখেছে। রাজবীর একটা দীর্ঘশ্বাস নিয়ে কড়া স্বরে বলে ওঠে, অগ্রিম, কি করছে কি তোমার টিম? এইভাবে কি হচ্ছে এসব? স্যার, টিম সর্বদা নিজের কাজ করে যাচ্ছে, কিন্তু কোনো ক্লু পাচ্ছি না আমরা। অগ্রিম, আই ডোন্ট নিড এনি এক্সপ্লেনেশনস, আই নিড অনলি রেজাল্ট as soon as possible. Got it? Yes, sir. Now you may go and be remember I need result. অগ্রিম মাথা নেড়ে স্যালুট করে চলে যায়। অগ্রিম গলিয়া দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই ওর ফোন বেজে ওঠে।
ফোনের উপর নম্বর থেকে অগ্রিম একটা দীর্ঘশ্বাস নিয়ে ফোন রিসিভ করে। ওই দিক থেকে অগ্রিম যা শুনল তাতেও চমকে ওঠে। অগ্রিম একদিকে ছুটল। ও নিচে এসে পার্কিং থেকে নিজের গাড়িতে চাপে, তারপর একজনকে ফোন করে। ওই দিক থেকে ফোন রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গে অগ্রিম বলে, সদয়, রকি ইজ ইন ট্রাভেল, হি নিড আস। তাড়াতাড়ি রকির লোকেশনে ব্যাকআপ টিম নিয়ে পৌঁছাও। আই অ্যাম অন মাই ওয়ে। নীলা মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে। কি হয়েছে নীলা, তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? বাবা এখনো এলো না মেঘ। মেঘ নীলার কাঁধে হাত রাখে। মাহি, চিন্তা করিস না, বাবা ঠিক চলে আসবে, হয়তো কোথাও আটকে গেছে। নীলা মাথা নাড়ে। ইভান কোথায়? ও চারিদিকে তাকায়। মেঘ মন্দিরের দিকে ইশারা করে। মন্দিরের ভেতরে আসে ও। নীলা নামানকে ফোন করে। নামান ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে নীলা বলে, বাবা কোথায় তুমি? এই যে তোর সামনে। নীলা সামনের দিকে তাকায়। নামান গাড়ি থেকে ওর দিকে হাত দেখাচ্ছে। নীলা একটু এগিয়ে আসতে যাবেই তার আগেই একটা বড় লরি এসে নামানের গাড়িটাকে ধাক্কা মারে। নীলা ও মেঘের চোখ বড় বড় হয়ে যায়। ওরা ওই দিকে এগিয়ে যায়। গাড়িটা পাশের একটা ল্যাম্পপোস্টে গিয়ে খুব জোরে ধাক্কা মারে। গাড়ি থেকে কেশব ও সঞ্জয় বেরিয়ে আসে। আশেপাশে কিছু লোক গাড়িটাকে ঘিরে ধরে। ওরা গুলি চালাতে থাকে। কেশব ও সঞ্জয়ের সঙ্গে নীলা এবং মেঘের সঙ্গে আসা বডিগার্ডসও ওদের উপর ফায়ারিং শুরু করে। নামান গাড়ির ভেতর থেকে সব দেখছে। হঠাৎ করে পরপর কয়েকটা গুলি এসে লাগে ওর বুকে। সকলে নামানের দিকে তাকায়। নামান ততক্ষণে নিজের চোখ বন্ধ করে নিয়েছে। মেঘ ও নীলার পাশে গার্ডসের কাছ থেকে গান নিয়ে ওই লোকটার উপর ফায়ারিং করে শরীর ঝাঁঝরা করে দেয়। মেঘ ও নীলা নামানের কাছে ছুটে যায়। বাবা, বাবা চোখ খোলো। অন্য এক লোক মেঘ ও নীলার উপর নিজের বন্দুক উঁচু করে ধরলে কেশব মাঝে মাঝে সমস্ত গুলি নিজের উপর নিয়ে নেয়। অগ্রিম গাড়ি চালাতে চালাতে এক জায়গায় থেমে যায়। ও সামনের দিক থেকে রকিকে আসতে দেখে। অগ্রিম তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে রকির কাছে যায়। রকি, আর ইউ ওকে? ঠিক আছিস তুই? ঠিক আছি। আমার আবার কি হবে? তাড়াতাড়ি চল, আর তার আগে সিবিআইকে কল কর। রকি অবাক হয়ে ওর দিকে তাকায়। রকি অগ্রিমের গাড়িতে চেপে যায়। অগ্রিম রকির দিকে তাকিয়ে থাকে। রকি তো পারফেক্ট আছে, তবে সানি বলল যে মন্দিরে কিছু একটা হবে। আমি কি রকিকে জিজ্ঞাসা করব? না না, ও যদি জানতে পারে যে আমি ওর পিছনে স্পাই লাগিয়েছি, আমাকেই মেরে দেবে। অগ্রিম গাড়িতে চেপে ওইখান থেকে বেরিয়ে যায়। পুরব গাড়ি ড্রাইভ করতে করতে বারবার নীলাকে ফোন করার ট্রাই করছে, কিন্তু নীলার ফোন আউট অফ কভারেজ এরিয়া বলছে। পুরব ফোনটা পাশের সিটে ছড়ে স্টিয়ারিংয়ে জোরে নিজের হাত মারে। নীলা, হোয়ার ইউ? আমি কীভাবে ভুলে গেলাম? না, আমাকে এইভাবে কিছু করার আগে নীলার কাছে পৌঁছতে হবে। পুরব নিজের গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। নীলা হাসপাতালে নামানের হাত ধরে বসে আছে। নামানের মুখে অক্সিজেন মাস্ক ও আশেপাশে অনেকগুলো মেশিনও আছে। মেঘ বাইরে চুপচাপ মাথা নিচু করে বসে আছে। এইসবের মধ্যে একটা খবর পুরো দিল্লিতে ছড়িয়ে পড়েছে। আবারও ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটির মালিক নামান আরোরার ওপর হামলা করার পর দিল্লি পুলিশ এবং সিবিআই আরজা মেডিকেল হাউসে রেড মারে। প্রচুর ইলিগাল ড্রাগস এবং ওষুধ রপ্ত করা হয়েছে ওইখান থেকে। ঘটনাসূত্রে খবর পাওয়া গেছে নামান আরোরার ওপর আক্রমণ হওয়ার আগেই পুলিশ মেডিকেল হাউসের নেশার কারবার চলার টিপ পেয়ে গিয়েছিল। পুলিশ সূত্রে খবর, নামান আরোরা ইলিগালভাবে এইসব ওষুধ দেশের বাইরে ট্রান্সফার করতেন। এছাড়াও কিছুদিন আগে ধরা পড়া সৃজাংশ এটা বলেছে যে ও নামান আরোরার হয়ে কাজ করত। আরও যেসব ড্রাগসের স্মাগলিং করত তা বেশিরভাগ আরজা মেডিকেল হাউস থেকেই আসতো। নামান আরোরা হামলার পর কোমায় চলে গেছেন। পুলিশ আপাতত মেডিকেল হাউস সিল করে রাখার সিদ্ধান্ত নিয়েছে। পুরো ঢাকাতে লাগানের নিয়ে কটু কথা চলছে। পুলিশ আকরা ম্যানশনেও পুরোপুরি তল্লাশি চালায়। মাঝে পেরিয়ে গেছে আরও 4 দিন। মেঘ হসপিটালে নামানের কেবিনে আসে। মেঘ নীলার কাঁধে হাত দেয়। নীলা একটা দীর্ঘশ্বাস নেয়।
নীলা, তুই 4 দিন ধরে এইখানে আসিস, কিছু খাসও নি, উঠে কিছু খেয়ে নে চল। কিছু খবর পেলি? মেঘ একটা দীর্ঘশ্বাস নেয়। না, কে হামলা করেছে কিছুই জানি না। অনির্বাণ দারও কোনো খবর নেই। আমি ফোনে ট্রাই করছি, এমনকি সেদিনের পর থেকে ইভানও নেই খোঁজ। তখনই সঞ্জয় আসে। দুজনেই সঞ্জয়ের দিকে তাকায়। মেঘ, নীলা, অনির্বাণ টিভিতে। মেঘ তাড়াতাড়ি টিভি অন করে। টিভিতে নিউজ চ্যানেল জুড়ে একটাই খবর। এখনকার সব থেকে বড় খবর, আরোরা ইন্ডাস্ট্রির মালিক নামান আরোরার ভাগ্নে অনির্বাণ মেহতা নিজের এক প্রাইভেট প্রেস কনফারেন্স দেন। ওনার বয়ান খুব চমকে দেওয়ার মতো ছিল। আসুন দেখা যাক উনি কি বলেছেন। এই বলে টিভিতে অর্ণবের ছবি ফুটে ওঠে। মেঘ ও নীলা দুজনেই চমকে ওঠে, কারণ অনির্বাণের সঙ্গে ওইখানে বিষ্ণুও বসে আছে। ওই কোম্পানি এবং ওই ঘর আমি 1 মাস আগেই ছেড়ে দিয়েছি। আমি 1 মাস আগেই চৌধুরী কোম্পানির শেয়ার হোল্ডার হিসাবে জয়েন করেছি। আমি আন্দাজ করে নিয়েছিলাম মেডিকেল হাউসে চলা কালো কারবারের ব্যাপারে, কিন্তু আমার আন্দাজ যে ঠিক হবে এটা আমার জানা ছিল না। পাশে বসে থাকা বিষ্ণু বলে, এটা সত্যি যে অনির্বাণ মেহতার নামান আরোরার কালো কারবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অনির্বাণ আমাদের কোম্পানিতে লাস্ট 1 মাস থেকেই নতুন প্রজেক্টে কাজ করা শুরু করে দিয়েছে। নীলা টিভি বন্ধ করে দেয়। মেঘ এখনো অবাক হয়ে গেছে। এসব কি হচ্ছে, কি বলছে কি অনির্বাণ দা? এইসব বাবা এইসব ব্যবসা করে, কিন্তু মায়ের নামের মেডিকেল হাউসের আড়ালে বাবা এইসব করবে? এটা কি করে? হাউ করে সেই অনির্বাণ দা আমাদেরকে ধোকা কিভাবে দিতে পারে? মেঘ চিৎকার করে। নীলা একটা ঠান্ডা নিঃশ্বাস নেয়। ধোকা দিতে পারে না মেঘ, অলরেডি দিয়ে দিয়েছে। তাই তো পরে যাবার নাম করে আগেই কেটে পড়েছে। আর সেখান থেকেই দাদার ফোন অফ। মানে দাদা এইসবের মধ্যে জড়িত? এই অ্যাক্সিডেন্টটাও? নীলা কিছু বলল না। মেঘ নীলার দিকে তাকায়। নীলা, এখন কি করবি? নীলা কিছু বলবে তার আগেই একজন গার্ড ভেতরে আসে। স্যার, বাইরে 2 অফিসার এসেছে, ওনাদের সঙ্গে 1 উকিলও আছেন। মেঘ মাথা নেড়ে বলে, ওদের ভেতরে পাঠিয়ে দাও। গার্ড বাইরে চলে যায়। হয়তো আন্ডারকভার অফিসার রকি আচারি এসেছে। সিবিআই তো ওকে ইনচার্জ করেছে এই কেসের। মেঘ নীলার দিকে তাকায়। নীলা চুপ করে আছে। কিছুক্ষণ পর উকিল সহ একজন অফিসার আসে, আর ওদের পেছনে অন্য এক অফিসার। পিছনের অফিসারকে দেখে মেঘ ও সঞ্জয় চমকে ওঠে। সামনে ইভান পুলিশ ইউনিফর্মে দাঁড়িয়ে আছে। ইভানের সঙ্গে আজ অগ্রিমও আছে। মেঘ অবাক হয়ে বলে, ইভান, তুমি এইখানে এইভাবে? ইভানের নাম শুনে নীলা চমকে পিছনে ঘুরে ইভানের দিকে তাকায়। ইভানও নীলার দিকে তাকায়। ইভান মাথা নেড়ে মেঘের দিকে তাকায়। অফিসার রকি আচারিয়া, এই কেসের ইনচার্জ। নীলা চুপচাপ দাঁড়িয়ে রইল। ও কোনো রিয়াকশন দিল না। ইভানকে রকি রূপে দেখে মেঘ ও সঞ্জয় দুজনেই অবাক হয়ে যায়। রকি নীলার চোখের সেদিকে তাকায়। নীলার চোখের শূন্যতা ছাড়া কিছুই ছিল না। না ওতে কোনো কষ্ট ছিল, না কোনো যন্ত্রণা, আর নাই বা কোনো রাগ। রকির মনে নীলার ওই চুপচাপ থাকা আর লাল হয়ে থাকা চোখ দেখে একটা ঝড়ের সৃষ্টি হয়। ও তাড়াতাড়ি নিজের চোখ সরিয়ে নেয়। মেঘ রকির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ইভান, তুমি এইসব? রকি, আমি তো কিছুই বুঝতে পারছি না। ইভান জাস্ট একটা ফারেস ছিল মিস্টার মেঘরাজ আরোরিয়া। এখন যে আপনার সামনে আছে সেটা আসলে সত্য। হঠাৎ করে মেঘ রকির কলার ধরে নেয়। ইউ রাস্কেল, মানে তুইও এইসবের সঙ্গে মরিত ছিলিস? আমরা তোমাকে নিজেদের বন্ধু ভেবেছিলাম, আর তুমি? মেঘের রকির কলার ধরার সঙ্গে সঙ্গে অগ্রিম চমকে ওঠে। অগ্রিম জানে রকির রাগ ওর গায়ে কেউ হাত দেবে এটাও একদম পছন্দ করে না। রকি এক ঝটকায় নিজের কলার ছাড়িয়ে নেয়। একজন অন ডিউটি অফিসারের কলার ধরা ইজ ওয়ান টাইম অফ ক্রাইম মিস্টার মেঘরাজ আরোরিয়া। এতে কিন্তু আপনার জেলও হতে পারে। সঞ্জয় মেঘকে পেছনের দিকে টেনে নিয়ে আসে। ও রকির দিকে তাকিয়ে বলল, কি দরকার আপনাদের এখানে? অগ্রিম এগিয়ে আসে।
ইনি অ্যাডভোকেট অন্তয় আচারিয়া। মেডিকেল হাউস কোর্ট সিল করে দিয়েছে। অনির্বাণ মেহতা নিজের মুখেই স্বীকার করেছেন যে ওনার সঙ্গে আপনাদের আর কোনো সম্পর্ক নেই। আর মিস্টার আরোরা এখন কোমায়, তাই আমাদেরকে নেক্সট প্রসিডিয়ার করার জন্য আপনাদের সাইন দরকার কিছু পেপারে। আফটার অল মিস্টার আরোরার পর আপনারাই মেডিকেল হাউসের ওনার। এই বলে অগ্রিম পাশে উকিলের রূপে অন্তয়ের দিকে তাকায়। অন্তয় একটা পেপার এগিয়ে দেয়। মেঘ পেপার পড়ল, তারপর রেগে রেগে একবার রকির দিকে তাকিয়ে পেপার সাইন করে দেয়। মেঘ একটা দীর্ঘশ্বাস নিয়ে নীলার দিকে তাকায়। নীলা পেপারটা নেয়। ওতে লেখা আছে আরজা মেডিকেল হাউসে ইললিগাল ভাবে ওষুধ এবং ড্রাগসের স্মাগলিং হয়, আর যতদিন না অন্য কিছু প্রমাণ হচ্ছে ততদিন মেডিকেল হাউস সিজ থাকবে। নীলা আর কিছু বলল না। ও মেঘের কাছ থেকে পেন নিয়ে সাইন করে আবার পেপারটা অভয়কে দিয়ে দেয়। অভয় পেপার নিয়ে নেয়। ওকে, কোর্ট কেস যখনই শুরু হবে ইউ উইল বি ইনফর্মড। যতদিন না পুরো ইনভেস্টিগেশন শেষ হচ্ছে ততদিন আপনারা বাংলাদেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না, ইনফ্যাক্ট ঢাকা ছেড়েও না। অগ্রিম নীলা ও মেঘের দিকে তাকিয়ে বলে। রকি নিজের চোখ তুলে একবার নীলার দিকে তাকায়, কিন্তু নীলা একবারও রকির দিকে তাকায় না। নীলা নামানের কাছে গিয়ে বসে ওর হাতটা ধরে নেয়। অগ্রিম, রকি ও অভয় বাইরে যায়। অভয় বাইরে বেরিয়ে রকির দিকে তাকায়। দিস গার্ল নীলা, ও তোকে দেখে একবারও রিয়াক্ট করলো না। আমি আজ নিজেই অবাক ওর বিহেভিয়ারে। কথায় কথায় মারামারি কাটাকাটি শুরু করে দেওয়া মেয়েটা আজ কিভাবে এতটা শান্ত হয়ে গেল। নিজের বাবার দমে ও অনেক কিছু করে নিয়েছে। এখন হয়তো ও নিজের সামর্থ্য চেনে গেছে। অগ্রিম রকির দিকে তাকায়। মানুষকে সময় মাঝে মধ্যে এমন এমন পরিস্থিতির মধ্যে ফেলে যেখানে মানুষ না চাইলেও চুপ হয়ে যায়, শান্ত হয়ে যায়, নিজেকে গুটিয়ে নেয়। রকি অগ্রিমের দিকে তাকায়। অভয় মুচকি হেসে একবার অগ্রিম একবার রকিকে দেখে। রকি অগ্রিমকে দিকে এগিয়ে এসে ওর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রাখে। পরিস্থিতি জানি না, তবে কিছু কিছু মানুষ থাকে যারা পিছন থেকে ছুরি মারে। অগ্রিমও রকি চোখে চোখ রেখে বলে, ঠিক যেভাবে তুই নীলা আর মেঘের পিঠে ছুরি মারলি। রকি এক পা পিছিয়ে যায়। অগ্রিম আগে কিছু বলবে তার আগে অন্তয় ওদের মাঝে এসে দাঁড়ায়। থাম তোরা, না সময় দেখিস না জায়গা, যখনই সুযোগ পাস ব্যাস ঝগড়া করতে লেগে যাস। আগের জন্মে সতীন ছিলিস নাকি দুজন? অগ্রিম রকির দিকে তাকিয়ে মুচকি হাসে। সতীন তো নয়, তবে এই জজর বেস্ট ফ্রেন্ডের নিশ্চয়ই ছিলাম। রকি তাড়াতাড়ি ওইখান থেকে বেরিয়ে যায়। অন্তয় ওর যাওয়াটার দিকে একবার তাকায়, তারপর অগ্রিমের দিকে তাকায়। তোদের এই ঠান্ডা লড়াই কোনোদিন আমার মাথায় ঢুকবে না, চল। অভয় এগিয়ে যায়, অগ্রিমও মাথা নেড়ে এগিয়ে যায়। মেঘ দরজার দিকে তাকিয়ে আছে। এই ছেলেটা ইভান নয়, ওই আইজির ছেলে রকি আচারিয়া। মানে এইসব অনেক আগে থেকেই প্ল্যান করা। অনির্বাণদা, রমেশ কাকা, ইভান সব এতদিন আমাদের সঙ্গে গেম খেলছিল। মেঘ নীলার দিকে তাকায়। নীলা চুপচাপ নামানের দিকে তাকিয়ে আছে। মেঘ নীলার কাছে এসে দাঁড়ায়। নীলা প্লিজ চুপ করে থাকিস না, আমাদেরকে যেভাবেই হোক ওই মেডিকেল হাউসকে বাঁচাতে হবে, ওটা মায়ের স্বপ্ন। নীলা প্লিজ কিছু কর। নীলা কিছু বলল না, ও শুধু এক দৃষ্টিতে নামানের দিকে তাকিয়ে রইল। মেঘ নামানের দিকে তাকায়। সঞ্জয় এসে মেঘের কাঁধে হাত দেয়। মেঘ সঞ্জয়ের হাতটা ধরে নিজের ঠোঁট চেপে ধরে নেয়। বিষ্ণু একটা রুমে বসে আছে, ওর সামনে আরো অনেকজনই বসে আছে। রাজু হেসে বলে, কি বিষ্ণু, কেমন দিলাম বলো? এক ঢেলে দুই পাখি। এক নামান রাস্তার থেকে সরে গেলে আর ওর ওই সৎপথে বানানো মেডিকেল হাউস ধুলোই মিশে দিলাম। কিন্তু আমি বুঝতে পারছি না তুমি অনির্বাণকে নিজেদের দিকে কিভাবে টানলে। আরে রাজু, তুমি আম খাচ্ছ, খাও, গাছ গোনার কি দরকার? রাজু হেসে মাথা নাড়ে। ওদের মধ্যে আরো একজন উপস্থিত আছে। ওর চোখে একটা খুশি স্পষ্ট দেখা যাচ্ছে। বিষ্ণু ওর দিকে তাকায়। কি নির্ভয়, খুব খুশি মনে হচ্ছে। নির্ভয় মুচকি হাসে। তার বলতে মিস্টার চৌধুরী, আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। তারপর রাজুর দিকে তাকিয়ে বলে, রাজু আঙ্কেল,
আমার রাহুলকে একবার দরকার, ওর একটা কাজ আছে। আরে নির্ভয়, কি বলেন না, আপনি শুধু হুকুম করুন, বাকি সব আপনার কাছে চলে আসবে। ঢাকার অনেক অনেক জায়গায় মোর্চা বেরিয়েছে, দাঙ্গাও শুরু হয়েছে, প্রায় সবাই নামানের বিরুদ্ধে। কিন্তু এই খারাপ সময়ে অন্য একজন এখনো নামানের পাশে আছে, সেটা হলো শিবার্থ সরকার। শিবার্থ একসময়ে নামানের সঙ্গেই কাজ করত। বীরেন্দ্র বাজপেয়ীর জন্য এখনো কাজ করে শিবার্থ, কিন্তু কেউ জানে না শিবার্থ ঠিক কোথা থেকে নিজের কাজ করে। নামানের অবস্থা শুনে ও আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে আসে। শিবার্থ নীলার মাথায় হাত দেয়। নীলা, যা হবার হয়ে গেছে, এখন এভাবে চুপ করে থাকার সময় নয়, এখন লড়াই করার সময়। তুই বড়, মেঘ তোর মতো করে অত ভালো কিছু বুঝে না, রাগা মাথায় কিছু করে বসবে। তোকে তো তোর বাবার সঙ্গে সঙ্গে তোর নিজেরও ও তোর ভাইয়েরও খেয়াল রাখতে হবে। নীলা শিবার্থর দিকে তাকায়। আমি খোঁজ লাগানোর চেষ্টা করছি নামানোর উপর এই অ্যাটাকটা কে করলো। আমি অনির্বাণের সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু ও কারোর সাথে কথা বলতে চাইছে না। ও এখন বিষ্ণুর আউট হাউসে আছে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না অনির্বাণ দা এরকম কিছু করতে পারে। বিশ্বাস তো আমিও করতে পারছি না মেঘ, কিন্তু সত্যি এটাই। আর সত্যি যতই তেতো হোক না কেন, সত্যিকে মেনে নিতে হবে। কেউ কিছু বলবে তার আগেই দরজা খোলার আওয়াজ আসে। দরজা খোলার আওয়াজে সকলেই দরজার দিকে তাকায়। দরজা দিয়ে বীরেন্দ্রকে আসতে দেখে নীলা উঠে দাঁড়ায়। বীরেন্দ্র মেঘ ও নীলার কাছে এসে ওদের দুজনের মাথায় হাত দেয়। চিন্তা করো না তোমরা, নামানের যে এই অবস্থা করেছে আমি তাকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। তোমরা নিজেদের খেয়াল রাখবে। দুজনেই মাথা নাড়ে। শিবার্থ, কিছু কথা আছে, একটু অপেক্ষা করবে। শিবার্থ মাথা নেড়ে দেয়। নীলা, আমি কাল অনির্বাণকে ডেকেছি, আশা করি ও আসবে। আমি চাই যেন তুমিও আসো। মেঘ ও নীলা দুজন দুজনের দিকে তাকায়। রিনি নিজের হাতের চুড়ি খুলে ড্রেসিং টেবিলে রাখে। আচ্ছা, তো রকি এতদিন ওই নামান আরোরার বাড়িতে ছিল? পিছনে বেডে বসে অগ্রিম নিজের ল্যাপটপে কাজ করছে। রিনি আয়নায় অগ্রিমের দিকে তাকায়। আচ্ছা অগ্রিম, শুনেছি নামান আরোরার একটা মেয়েও আছে নীলা নামে, ও কি খুব সুন্দর দেখতে? অগ্রিম রিনির দিকে তাকালে রিনি অগ্রিমের দিকে ঘুরে মুচকি হেসে বলে, না, রাগিনী বৌদি বলছিল রকি যখন যখন বৌদির কাছে আসতো তখন তখন ও শুধু নীলার কথাই বলতো। ও কিভাবে ওকে জ্বালাতন করে, ওর বিজনেস স্কিল, ওর শয়তানি। ইভেন রকি যখন গুলি লেগেছিল তখন নাকি নীলাই ওকে সেবা করে সুস্থ করে তুলেছিল। অগ্রিম রিনির দিকে তাকায়, তারপর একটা দীর্ঘশ্বাস নিয়ে ল্যাপটপটা বন্ধ করে দেয়। বলতে কি চাও তুমি, আমাকে ক্লিয়ার করে বলো তো। রিনি উঠে বিছানার কাছে আসে। অগ্রিম ওর হাত ধরে ওকে বসতে সাহায্য করে। আমি বলছিলাম যে নীলা আমাদের রকির জন্য কেমন হবে? অগ্রিম প্রথমে চোখ বড় বড় করে নেয়, তারপর চিৎকার করে, কি আবার মালটাল খেতে স্টার্ট করলি নাকি? এই অগ্রিমের বাচ্চা, খবরদার এরকম বলবি না। বলেছি না তুই তুকারি করবে না। মানছি আমরা বন্ধু ছিলাম, কিন্তু আমরা এখন স্বামী স্ত্রী, আর তুমি এখনো তুই তুকারি করছো। না বকে চুপচাপ বল, কেমন হবে? রিনি নিজের আইব্রো নাচায়। অগ্রিম একটা দীর্ঘশ্বাস নেয়। রিনি, রকি আইনের রক্ষক আর নীলা আইনের ভক্ষক। ওরা এক হয়ে গেলেও এক হতে পারবে না। তবে হ্যাঁ, আমি রকির চোখে নীলার জন্য কিছু দেখেছি আজকে, কিন্তু কি সেটা আমি নিজেও জানি না, বা বলা ভালো আমি এখনো শিওর নই। যদি আমার ভাবনা ঠিক হয় তাহলে আবার একবার ঝড় উঠবে। রকির অতীত রকির বর্তমানে প্রভাব ফেলবে না। অগ্রিম সামনের জানলা দিয়ে বাইরের রাতের আকাশের দিকে তাকিয়ে বলে, আই হোপ সো। রকি নিজের রুমে শুয়ে আছে। ও নিজের এক হাত চোখের উপর দিয়ে আছে। এক ঝটকায় রকি উঠে বসে। উফ, কি এসব? আমার চোখের সামনে কেন নীলার ওই দু চোখ বারবার চলে আসছে? আজ কেন আমি ওর চোখ পড়তে পারলাম না? ওয়েট 1 মিনিট, আমি কেনই বা ওর চোখে পড়তে যাব? উফ, কি হচ্ছে কি আমার? রকি, হোয়াট ইজ গোয়িং অন ইউ ম্যান? জাস্ট টু ওয়ে ফ্রম দিস।
রকি নিজের চুল ধরে মাথা নিচু করে নেয়। তখনই একজন দরজা ঠেলে ভেতরে ঢোকে। কি থেকে দূরে থাকতে চাইছিস? রকি মুখ তুলে তাকায়। সামনে প্রাচীন ও অভয়কে দেখতে পায়। ওদের হাতে একটা ট্রে আছে। প্রাচীন টেবিলে নিজের সঙ্গে নিয়ে আসা জিনিসগুলো নামিয়ে পাশের কাউচে বসে যায়। অভয় বলে, কি ছোট্ট, কি হয়েছে? এভাবে আপসেট হয়ে বসে আছিস কেন? নে আয়, জয়েন আস। রকি একটা দীর্ঘশ্বাস নিয়ে ওদের কাছে গিয়ে বসে। ইউ নো, আমি এসব খাই না। অভয় একটা কোকের বোতল রকির দিকে ছুড়ে দেয়। অ্যান্টি নো না, তোর কোম্পানি না পেলে আমাদের খেতে মন চায় না। মাসে তো 1 কি 2 দিন তোকে কাছে পাই, হয়তো 1 সপ্তাহের মতো এইখানে থাকবি, তারপর তো আবার নিউ মিশনে চলে যাবি। তখন তো ফোন করলেও ধরিস না। তুই জানিস তো আমাদের 2 ভাইয়ের জীবন তোর মধ্যেই আছে। অভয় রকিকে সাইড থেকে হাঁক করে। রকি অভয়কে নিজের থেকে সরিয়ে বলে, হয়েছে, অত সেন্টি হতে হবে না, সব বুঝি আমি। চিন্তা নেই, আজ তোরা এই ঘরেই থাকতে পারবি, বাবা কিছু জানতে পারবে না। প্রাচীন রকির গাল টেনে বলে, এই না হলে আমাদের ছোটু। প্রাচীন গ্লাসে সোডা ঢালতে লাগে আর অন্তয় স্কচ। রকি একবার ওদের দিকে তাকিয়ে হেসে নিজের কোকাকোলার বোতলে চুমুক দেয়। প্রাচীন এক চুমুক দিয়ে বলে, তবে যাই বলিস ছোট্ট, তোকে কিন্তু ওই চশমাটা পরে দারুণ লাগছিল। প্রাচীন হাসতে থাকে। রকি ঠোঁট গোল করে নেয়। বড়দা প্লিজ। অভয় হেসে বলে, কি প্লিজ? সত্যি তুই এসব গেট আপ নিস কিভাবে? না মানে নর্মাল ভাবে গেলে কি কেউ চিনে যেত তোকে? তবে ছোটু, আমার তোর এসব আন্ডার কভার মিশন নিয়ে ভীষণ চিন্তা হয়। দেখলি তো কিভাবে গুলি লাগলো, আমরা কাছে থেকেও কিছু করতে পারিনি। রকি দেখল প্রাচীন একটু ইমোশনাল হয়ে গেছে। রকি উঠে প্রাচীনের পায়ের কাছে এসে বসে প্রাচীনের হাতটা নিজের হাতে নেয়। তাতে কি হয়েছে, আমি ঠিক আছি। আর এমন তো নয় এই ফার্স্ট টাইম গুলি খেলাম। ঠিক যে এবার তোরা আমার কাছে থাকতে পারিসনি, আমার যত্ন নিতে পারিসনি। যত্ন নেবার লোক তো অন্য চলে এসেছে, এখন আমরা যত্ন নিয়ে কি করব? অভয় মুচকি হাসে। রকি অভয়ের দিকে তাকায়। অভয় রকির গালে হালকা করে চাপড় মেরে বলে, বোকা ভাবিস নাকি আমাদেরকে? মিশনে গিয়ে ডুবে ডুবে সেবা নিয়েও চলে এলি, তাও রাপটাপ নীলা আরোরার থেকে। রকি বাচ্চার মতো করে বলে, বর্দা। অভয়, ছোটুকে অমনি কেন বলছিস? হ্যাঁ রে ছোটু, মেয়েটা কিন্তু ভারী মিষ্টি, বেশ মানিয়েছিল তোদেরকে। রকি রাগ দেখিয়ে উঠে চলে যায়। দূর, ভাল লাগে না, তোরা অনেক ভাট বকিস তার বলে বিছানায় গিয়ে মুখ থুবড়ে পড়ে দেয়। প্রাচীন ও অভয় রকির দিকে একবার তাকায়, তারপর নিজের দিকে তাকিয়ে মুচকি হাসে।